এবার ঈদে রাজ্যে গো নিধন হবে না। ঠিক হয়ে গেছে রাস্তায় বসে কেউ নমাজ পড়বেন না। ঠিক হয়ে গেছে রেড রোডের নমাজ অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। তারস্বরে মাইকে আজান বন্ধ। বাংলাদেশিদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। শুভেন্দুর এই সিদ্ধান্ত নেওয়ার গতি এতটাই ভাইপোর গাজওয়ারির ফলটা বুঝিয়ে দিয়েছে। ফলটা এই পদক্ষেপ পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা এই পশ্চিমবঙ্গে তার হিত নড়িয়ে দিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সেটা আরো নড়বড়ে তারপর ভেঙে পড়বে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু অধিকারী প্রথমবার দিল্লিতে গেলেন এবং অনেকটা সময় কাটিয়ে এলেন। অনেকেই বলছেন তিনি নাকি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঠিক করতে গিয়েছিলেন, কিন্তু মোটেও তা নয়। আসলে হঠাৎ করে দিল্লির ওয়ার রুমে ডাকা হয়েছিল শুভেন্দু অধিকারীকে এবং সেখানে একের পর এক ক্লোজ ডোর মিটিং চলেছে। কাদের সঙ্গে মিটিং করেছেন শুভেন্দু অধিকারী? রাজনাথ সিং, অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আর এইসব মিটিংয়ে শুভেন্দু একের পর এক নির্দেশ পেয়েছেন, সঙ্গে বাহবাও পেয়েছেন। এটা আমি জেনেছি কেন্দ্রীয় বিজেপির বিভিন্ন নেতার মুখ থেকে। প্রতিটি বৈঠকের বিষয় ছিল আলাদা। সবটা বলবো যা যা জেনেছি এবং সেটাই সত্য। আপনারা মিলিয়ে নেবেন। আমি আজ যা বলছি তা আগামী কিছুদিনের মধ্যে আপনারা দেখে নেবেন। 15 দিনের মধ্যে লণ্ডভণ্ড অবস্থা হবে এই রাজ্যে। আগামী 15 দিনের মধ্যে ঠিক কি কি হয়েছে সেসব জানানোর এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, আগেও বলেছি আবারও বলছি, এখনও যারা শুধুই দেখেন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আপনি সাবস্ক্রাইব করলে তাহলে আরও বেশি মানুষের কাছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন পৌঁছে যাবে। এখন কি কি হলো দিল্লিতে আর কোন কোন ছাড়পত্র নিয়ে শুভেন্দু পশ্চিমবঙ্গে ফিরলেন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। শুভেন্দু অধিকারী দিল্লি যাবেন এটা অনেক আগে থাকতে ঠিক ছিল তা নয়। দু একদিন আগে ঠিক হয় শুভেন্দু অধিকারী দিল্লি যাবেন এবং তিনি দুর্গাপুরে একটা কর্মসূচি ছিল, সেখান থেকে তাকে দিল্লি যেতে হয়। এই যে তিনি দিল্লি যাবেন তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার সকলকে নিয়ে একটি বৈঠক করেন। আপনাদের বলছি সেই বৈঠকের মূল বিষয় ছিল পশ্চিমবঙ্গ। নতুন করে পশ্চিমবঙ্গ গঠন কিভাবে করা হবে, তার জন্য প্রতিটি মন্ত্রকের কী কী দায়িত্ব থাকবে তা নিয়েও কেন্দ্রীয় স্তরে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে এই যে বৈঠক হয়েছে এই বৈঠকটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে যেটা শুনেছি তাতে কাউকেই মোবাইল ফোন নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু আমি সেটা কি করে জানলাম? না, বৈঠকে কি কি আলোচনা হয়েছে সেটা কখনোই জানা সম্ভব নয়, কিন্তু কি বিষয় আলোচনা হয়েছে সেটা জানা গেছে। আমি সেটাই বলবো। একটা বিষয় পরিষ্কার যে বন্ধ ঘরের ভিতরে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর তারপরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠক হয়। এমনি নয়, অনেক দিনের লক্ষ্য বাংলা দখল। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি বাংলা দখল। বামেদের যে মোদি দিদি সেটিং এইসব প্রচারের মোকাবিলা করে এই যে বাংলা দখল, তারপরে বাংলাকে সাজাতে হবে। তো বারবার প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গের যে সুরক্ষা, সীমান্ত সুরক্ষা, এটা জরুরি গোটা দেশের জন্য। জাতীয় নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ দখল প্রয়োজন, এটা বারংবার শোনা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। তাই সেই দখল যখন হয়ে গেছে তখন তো পরিকল্পনা সাজাতে হবে। আর এমন পরিকল্পনা সাজানো হয়েছে তাতে বাংলা লণ্ডভণ্ড হবে। একজন মুখ্যমন্ত্রীকে এতটা সময় দিয়েছেন মোদি,
আসলে সেখানে রাজ্যের ভবিষ্যৎ ঠিক হয়েছে, বড় শিল্প আসছে, অর্থ আসছে, কর্মসংস্থান আসছে, সব কেন্দ্রের উদ্যোগে আসছে, সঙ্গে অনেক কড়া কড়া পদক্ষেপও আসছে, যেটা অলরেডি শুরু হয়েছে, আপনারা দেখছেন, সেটা আরও বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। একটা একটা করে বলবো আমি সবটা। মাত্র 15 দিনের মধ্যেই শুভেন্দু অধিকারী বাংলার রাজনীতিতে যেন বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন। শুধু রাজনীতি নয়, প্রশাসনিক ব্যবস্থাতেও বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন। মানে এর আগে কোনো মুখ্যমন্ত্রী পুলিশের পাশে দাঁড়িয়ে রাস্তায় বলেননি যে পার্ক সার্কাসের ঘটনা এমনটা যেন দ্বিতীয়বার না হয়। কেউ পুলিশকে বলেননি যে আপনাদের গায়ে কেউ হাত তুলেছে, এই খবরটা যেন আমি আর শুনতে না পাই। দ্বিতীয়বার যদি এই পার্ক সার্কাসের মতো ঘটনা আর ঘটে, তবে আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না, এই কথাগুলো অতীতে এই রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বলেননি। আসলে সেই সময় এতটা পরিস্থিতি ছিল না, কিন্তু পরবর্তীকালে বাম জমানা থেকে যখন পরিস্থিতিটা তৈরি হয়েছে, তখন কেউ বলার সাহস দেখাননি। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে, তার আগে বামেদের জমানা তো আছেই, এই মমতার 15 বছরে বিশেষ করে রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা শুভেন্দু অধিকারী মাত্র 15 দিনেই কিন্তু ঘুরিয়ে দিয়েছেন। খেলা ঘুরে গেছে। এবার এই খেলাটাকে চালিয়ে যাওয়া, নিস্তরঙ্গের মতো একদম চলতে থাকবে চলতে থাকবে, সুশাসন চলবে, এটা নিশ্চিত করা অনেক দূরের জিনিস। সেটা করতে হবে, সেটা করে যেতে হবে, কিন্তু 15 দিনেই খেলাটা উল্টে দেওয়া, পাশা উল্টে দেওয়া, এটা সহজ কাজ নয়। আমরা ভেবেছিলাম এই যে অরাজকতা রাজ্যে, এই যে পরিবর্তন যে আনতে হবে, যে পরিবর্তন, তার জন্য বেশ কয়েকটা বছর লাগবে। তারপরে শুভেন্দু যখন কাজ শুরু করলেন, তখন মনে হয়েছিল বেশ কয়েকটা মাস লাগবে, যে কোনো সরকারের লাগে। কিন্তু ভুল ভেবেছি আমরা। এর মধ্যেই ঠিক হয়ে গিয়েছে, এবার ঈদে রাজ্যে গো নিধন হবে না। ঠিক হয়ে গেছে, রাস্তায় বসে কেউ নমাজ পড়বেন না। ঠিক হয়ে গেছে, রেড রোডের নমাজ অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। তারস্বরে মাইকে আজান বন্ধ। 2 সপ্তাহের মধ্যেই একটা সরকার, যার বয়স মাত্র 2 সপ্তাহ, তারা ঠিক করে ফেলেছে বাংলাদেশিদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং নিয়োগ সহ যাবতীয় দুর্নীতিতে 0 টলারেন্স। এই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন, তাহলে তিনি সত্যি করে সততার প্রতীক হতেন, গর্বের মুখ্যমন্ত্রী হতেন। আজকে বহিষ্কৃত মুখ্যমন্ত্রী হয়ে নিজেকে গৃহবন্দী করে রাখতে হতো না। অনেকেই বলছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ একটা কাজের জন্য খুব পরিচিত, তিনি দ্রুত কাজ করেন। তিনি বললেন, আর সেই খবরটা প্রকাশিত হওয়ার আগে কাজটা হয়ে যায়। এখন একই রকমভাবে দিল্লিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমাদের গর্ব। দ্রুত পদক্ষেপের বিষয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে আলোচনা হচ্ছে। খবরের কাগজ তথা বিভিন্ন সংবাদ মাধ্যম যারা প্রতিনিয়ত খবর দেয়, তাদের খুব মুশকিল হয়ে গেছে। একটা খবর দিয়ে সেটাকে নিয়ে যে কিছুক্ষণ চালানো হবে সুযোগ নেই, তার মধ্যে আরো বড় খবর, তারপরেই আরো বড় খবর, এটা হয়ে চলেছে, এটা চলবে। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ঝড় উঠেছে, তার অভিঘাত এখন জাতীয় রাজনীতিতেও পৌঁছে গেছে। সেই কারণেই দিল্লিতে ডেকে এনে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সাধারণত কেউ মুখ্যমন্ত্রী হলে বিজেপির রীতি অনুযায়ী তিনি একবার দিল্লিতে যান সৌজন্য সাক্ষাৎ করতে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, সেটা শুভেন্দু অধিকারী করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সাথেও দেখা হয়, কিন্তু এটা নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল না। মুখ্যমন্ত্রীরা যেমন যেমন মাঝে মাঝে যান দিল্লিতে, গিয়ে হাইকমান্ডের সঙ্গে বসেন, এটা সেটাও ছিল না। প্রথম বৈঠক মুখ্যমন্ত্রী হিসেবে
সেটা সাধারণ নয়, সেটা একটা হাই স্টেক ওয়ার রুম স্ট্র্যাটেজি সেশন ছিল। আবারও বলছি, হাই স্টেক ওয়ার রুম স্ট্র্যাটেজি ছিল। আলাদা আলাদা করে প্রধানমন্ত্রীদের সঙ্গে শুভেন্দু অধিকারীর আলোচনা হয়েছে। তিনি প্রথম বৈঠকটি করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। এই বৈঠকে চিকেন নেক এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে সেটা জানা সম্ভব নয়, কিন্তু এই বিষয়েই আলোচনা হয়েছে, চিকেন নেকের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে এই রাজ্যের সীমান্তের নিরাপত্তা। প্রতিরক্ষা মন্ত্রী যে জমি চেয়েছিল সেটা ইতিমধ্যেই হস্তান্তর প্রক্রিয়া শুরু করে দিয়েছে নবান্ন, অনেকটা জমি দিয়েও দিয়েছে। এছাড়াও শাহ, রাজনাথ সিং এবং স্বয়ং মোদির সঙ্গে মোট 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীর আলোচনা হয়েছে বলে খবর। দিল্লির নেতাদের দাবি যে শুভেন্দুর সফরের সময় শীর্ষ নেতৃত্বের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা দেখে বুঝতে পারা গেছে যে তারা বিস্মিত কিছুটা এবং তারা অনেকটা সন্তুষ্ট। তারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে বেছে নেওয়ার সিদ্ধান্তটা সঠিক হয়েছে। তৃণমূল আশা করেছিল অন্য কেউ হবে, শুভেন্দু সাহেব তার গোলমাল বাঁধবে ইত্যাদি, কিন্তু বিজেপি যে ঐক্য দেখিয়ে চলেছে এবং এই ঐক্য বজায় রাখা উচিত বলে আমি মনে করি, তাতে তৃণমূল লণ্ডভণ্ড হয়ে গেছে, আরও লণ্ডভণ্ড হবে আগামী 15 দিনে। দেখুন, যে কোনো মুখ্যমন্ত্রীর একটা সরকার তৈরি করার পর সেটা বুঝে নিতে একটু সময় লাগে। তিনি শুরুতেই উপদেষ্টা নিয়োগ করে দিলেন সুব্রত গুপ্তকে, সবাইকে চমকে দিয়ে সিইও ছিলেন মনোজ আগরওয়াল, তাকেই করে দিলেন মুখ্য সচিব। পুলিশের রদবদল, এমন সব পুলিশ কর্তাদের তুলে আনলেন যারা শাস্তির পোস্টিংয়ে মমতার আমলে তারা দূরে দূরান্তে এবং গুরুত্বপূর্ণ নয় এমন কাজে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল, অথচ যারা রাজ্যের ভালো করতে পারতেন। 2 সপ্তাহের মধ্যে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন যাতে শুধু রাজ্যে নয়, জাতীয় স্তরে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। যোগী আদিত্যনাথের মতোই শুভেন্দু অধিকারীকে নিয়েও আলোচনা হচ্ছে। এটা আগে বলেছি, আরেকবার মনে হলো বলি, তাই বললাম। এবং আমি মোটেও বাড়িয়ে বলছি না। ভোটের আগে বাংলায় এসে অমিত শাহ যা যা বলেছিলেন সব কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 7ম বেতন কমিশন, ডিএ নিয়ে আলোচনা, চাকরিতে 5 বছর সময় বৃদ্ধি, মহিলাদের জন্য ফ্রিতে বাসে যাতায়াত, যা যা বলেছিলেন, 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, যাবতীয় কাজ। সেই সঙ্গে দুর্নীতিবাজ এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা। গ্রেপ্তারের সংখ্যা 100 ছুঁই। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সব খবর হচ্ছে না। গ্রামে গঞ্জে বুলডোজার চলছে, পেলোডার চলছে, বেআইনি ভাঙা চলছে। মাঝে মাঝে বিস্মিত লাগছে, যেটা পশ্চিমবঙ্গ, এখানে এইসব হওয়া সম্ভব, কিন্তু হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শিবির মানে তৃণমূল, তারা বুঝে উঠতে পারছে না কিভাবে এইসব পরিস্থিতির মোকাবিলা করব। একটা পরিস্থিতি ঘটেছে, কি করা উচিত ভাবতে না ভাবতে আর একটা কিছু হয়ে গেছে। তপসিয়ায় আগুন, সেখানে ওই জলের কানেকশন কাটা হয়েছে, ইলেকট্রিক কাটা হয়েছে, এইসব ভেবে এর বিরুদ্ধে কি করব, তার মধ্যে বুলডোজার চলে গেছে। পার্টি অফিসের নোটিশ গেছে, বুলডোজার পৌঁছে গেছে। ভাইপোর বাড়ি নিয়ে প্রশ্ন, পুরসভার চিঠি চলে গেছে। ভাইপোর কত সম্পত্তি, তালিকা বেরিয়ে গেছে। মানে একটা বিষয় নিয়ে তারা যে কিছু ভাববে তার আগেই হয়ে যাচ্ছে। আরজিকরের বোনের যে হত্যাকাণ্ড, তাতে মূল যে 3 পুলিশ অফিসার তাদের সাসপেন্ড করা হয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সততার প্রতীক, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তার কি ভূমিকা ছিল সেটা নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। এবং শুনছি অলরেডি পুলিশের হাতে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট চলে এসেছে, সেদিন কোনো একজন ম্যাডাম কি নির্দেশ দিয়েছিলেন।
সব চলে এসেছে। তারপর ডায়মন্ড হারবার, মানে একটা সিদ্ধান্ত হচ্ছে সরকার নিচ্ছে, তার 2 ঘন্টার মধ্যে আরো একটা বড় সিদ্ধান্ত, পরিস্থিতি বদলে যাচ্ছে। শুভেন্দুর এই সিদ্ধান্ত নেওয়ার গতি এতটাই দ্রুত, এবং যেই দ্রুততার গতি আরো বাড়তে চলেছে আগামী 15 দিনে, তাতেই তো লন্ডভন্ড হয়ে যাবে তৃণমূল, লন্ডভন্ড হয়ে যাবে রাজ্যের যত দুষ্কৃতিবাজ, সিন্ডিকেট, তোলাবাজ, সব যে সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল, দুর্নীতির সিস্টেম, প্রশাসনিক দুর্নীতি, লন্ডভন্ড হয়ে যাবে। আপনারা ভাবতে পারছেন এরা যে মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া শুরু হয়ে গেছে, সরকারের বয়স 2 সপ্তাহ। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ চলে গেছে, কাজ শুরু হলো বলে। এটাই আসলে ডিটেনশন ক্যাম্প, 30 দিন এখানে রাখা হবে। অনেক দিন তো আটকে রেখেছিলেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, অনেক দিন আটকে রেখেছিলেন। কোন সরকার, কোন মুখ্যমন্ত্রী যদি সঠিক সিদ্ধান্ত নিতে চান, রাজ্যের মানুষ যে তাকে সমর্থন করে তার প্রমাণ এর প্রতিবাদে কোথাও কেউ কিছু বলছে না। রাজ্যের জনগণনাও শুরু হয়ে গেছে, আর তাতেই তো বাংলাদেশি, রোহিঙ্গা, তাদেরকে শনাক্ত করার কাজটা দ্রুত হবে। আর এসব কিছুই তো কেন্দ্রের, দিল্লির ছাড়পত্র মিলেছে। আরো জোরে করো, আরো জোরে করো। তৃণমূল দলটার অবস্থা তো লন্ডভন্ড। এই যে ভাইপো বাবু, কত গরম, এর মধ্যেও, এত কিছুর মধ্যেও সেদিন দেখলাম সাংবাদিকদের উনি বলছেন আমার বাড়ির কোন জায়গাটা বেআইনি। আরে তোমার বাড়িটাই তো তোমার নয়, ওটাই তো প্রথম বেআইনি। একের পর অভিযোগ আসছে মুখ্যমন্ত্রীর ভাইরা কার কার জমি দখল করেছে জোর করে, বন্দুক ঠেকিয়ে। এখন সেই ভাইপো ওই গরম দেখানো বাইটের 2 দিন বাদে পুরসভায় আবেদন করেছেন যে আমাদের আরো 10টা দিন সময় দেওয়া হোক, তারপর নিজেরাই মনে হয় ভাঙচুর করবে। আরে বেআইনি স্ক্যানার, ও তো সরে গেছে। জেড ক্যাটাগরি, পাইলট কার। ভাইপোর গাজওয়ারির ফলটা বুঝিয়ে দিয়েছে ফলতা। 1 লক্ষের বেশি ভোটে বিজেপি জিতেছে, উপনির্বাচনে শাসক দল জেতে, কিন্তু ফলতায় যেখানে জাহাঙ্গীর পুষ্পা প্রার্থী, তিনি প্রত্যাহার করলেই প্রত্যাহারের কোনো অর্থ হয় না। তো কত গরম, কত গরম, বাড়িতে বেআইনি অংশ নেই, আর সেই সিংহ ইঁদুর হয়ে পুরসভায় আবেদন করেছেন। দলটা না ভেঙে যেতে চলেছে একের পর এক ইস্তফায়। যারা এখনো ইস্তফা দেয়নি, ববি হাকিম, আমি বলেছি তিনি খুব তাড়াতাড়ি মেয়র পদ ছাড়বেন, হয়তো ঈদ মিটলেই। সবাই দূরত্ব তৈরি করতে শুরু করে দিয়েছে। আর দিল্লি থেকে ফেরার পরে শুভেন্দু অধিকারীর প্রথম ঘোষণাটা কি ছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন দিল্লিতে কত গুরুত্বপূর্ণ বৈঠক তিনি করে এসেছেন। আমি আগে বলেছি সেটা শুরু হয়েছে। এসেই বললেন সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন যারা, এবার তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এই অবধি ঠিক ছিল। সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এর হাতে। মাঝখানে ওই কোর্টে গিয়ে তাকে হেফাজতে নেওয়া, এসব কিছু নয়, গ্রেফতার বিএসএফ এর হাতে। এবার বুঝতে পারছেন তো দিল্লি থেকে কি মন্ত্র নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। আগামী 15 দিনে কিভাবে বাংলা লন্ডভন্ড হতে চলেছে। মানে আপনার আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা উৎফুল্ল হব এটা ভেবে এটাও করা যায়। বড় বোমা ফাটতে চলেছে, বড় বোমা ফাটতে চলেছে। সীমান্তে অনুপ্রবেশ বন্ধের জন্য কোনো কঠোর পদক্ষেপ এবার নেওয়া হবে। রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে এই যে অনুপ্রবেশ বন্ধ করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। তাতে কি পরিকল্পনা হয়েছে জানি না, কিন্তু এটা ঠিক হয়েছে নিশ্চিতভাবে যে আগে যেমন যখন খুশি এলাম, যখন খুশি গেলাম,
ভারত তথা পশ্চিমবঙ্গ যেন একটা ধর্মশালা, এসেই জমি পেলাম, বসে গেলাম, আধার প্যান সব হয়ে গেল, আর হবে না। নবান্নের তরফ থেকে রেলওয়ের জমি দখল করে থাকা ঝুপড়ি বানানোর বিরুদ্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অনেক বেআইনি হয়েছে তৃণমূলকে কাটপানি দিয়ে। পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে বলা হয়েছে কেউ অবৈধভাবে জমি দখল করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, আলাদা করে অনুমতির প্রয়োজন নেই। কোনো রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়লে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে বিএসএফের হাতে, মাঝখানে কিছু থাকবে না। এই পদক্ষেপ পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা এই পশ্চিমবঙ্গে, তার ভিত নড়িয়ে দিয়েছে। আগামী কিছু দিনের মধ্যে সেটা আরো নড়বড়ে হয়ে যাবে, তারপর ভেঙে পড়বে। ঈদ উপলক্ষে গরু জবাই নিয়ে রাজ্য সরকারের যে ব্যবস্থা কড়াকড়ি, তা নিয়ে তৃণমূলপন্থীরা আদালতে গিয়েছিলেন। ওই মৈত্র তিনি আদালতে গিয়ে বলেছিলেন টেকেনি, ধোপে টেকেনি। কারণ এটা তো পশ্চিমবঙ্গের পুরনো আইন, যে আইনকে এতদিন বুড়ো আঙ্গুল দেখানো হতো। দুধেল গাইরা জানতেন যে পিসিমণি সরকার কিচ্ছু করবে না, আমরা যা খুশি করতে পারি, আমরা হেলমেট ছাড়া গাড়ি চালাবো, আমরা যা খুশি করব। আগের রাজ্য সরকারের সময় বাংলার আর্থিক কাঠামো দুর্বল হয়ে গিয়েছে, আর এটা নিয়েই বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। শুভেন্দু অধিকারী তারপরে মুখ খোলেননি সেভাবে। তবে আমি আপনাদের বলছি, এই যে মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, সপ্তম বেতন কমিশন চালু হয়ে গেছে, রাজ্যের টাকা কোথায় এসব নিয়ে যারা ভাবছেন তারা ভাববেন না। শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করে রাজ্যের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন, এবং আমি বলছি এই চাওয়াটার আগেই কেন্দ্র প্রস্তুত হয়েছিল। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন বাংলাকে ঘুরে দাঁড় করাতেই হবে, আর তার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। কারণ দুর্নীতি মুক্তভাবে কাজ হলে টাকা আগেও পাওয়া যেত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশ্বাস কখনো দিতে পারেননি বা বোঝাতেও পারেননি। কেন্দ্রীয় প্রকল্পগুলো যেগুলো বন্ধ হয়েছিল সেগুলো চালু হবে, এবং তার সব টাকা এই রাজ্য পাবে। পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে কেন্দ্রীয় অর্থ ঢুকবে, বরাদ্দ বাড়বে, অনেক শিল্প আসবে, বড় শিল্প কেন্দ্রের উদ্যোগে। এই আশ্বাস শুভেন্দু অধিকারী পেয়েছেন। একদিকে সীমান্তে কড়াকড়ি, অন্যদিকে প্রশাসনের স্বচ্ছতা অভিযান, এবং তার পাশাপাশি আর্থিক পুনর্গঠন, এই তিন দিকেই কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ কেন্দ্রীয় সরকারেরও ভয় নেই, ভরসা আছে। বাংলার বর্তমান সরকারের উপরে ভরসা আছে। তবে সবচেয়ে বড়, আমি আগে বলেছি আবার বলছি, অনুপ্রবেশ নিয়ে আগামী 15 দিনে লণ্ডভণ্ড কাণ্ড হতে চলেছে। আমি বলছিলাম না, অমিত শাহের সঙ্গে বৈঠকটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে এই রাজ্যের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে খবর, যার লক্ষ্য হলো এই বিরোধী শক্তিকে, যারা এখনো কেউ গলা তুলছেন, চ্যালেঞ্জ করছেন, তাদের এমন দুর্বল করে দেওয়া, যারা বাবা তুলিয়েছেন নেতাদের, যারা নেতাদের চাকচিতাই অপমান করেছেন, যারা সরকারি ভবনে বসে প্রধানমন্ত্রীর পরিবারের নিন্দা করেছেন, তাদের হাঁটু ভেঙে দেওয়ার মতো পদক্ষেপ করতে হবে, এবং সেটা হবে। তারা ঘুরে দাঁড়াতে পারবে না। তৃণমূলের এখনো যেগুলো শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেই সব জায়গায় প্রশাসনিক ও রাজনৈতিক সব ধরনের কৌশল ব্যবহার করা হবে, তবে সবটাই হবে আইন মেনে। সরকারি জমি থেকে যেমন পার্টি অফিস উচ্ছেদ হবে, তেমনি সরকারি পদ থেকে চটি চাটা উচ্ছেদ হবেই। শুরু হয়ে গেছে কাজ, আপনারা জানেন। দিল্লি থেকে শুভেন্দু অধিকারীকে, সব মিলিয়ে দিল্লি থেকে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গকে
তার প্রশাসনিক রাজনৈতিক সব দিক নিয়ে, সেই দিক দিয়ে নতুন করে সাজানোর জন্য ফ্রি হ্যান্ড দিয়েছেন অমিত শাহ, আর নরেন্দ্র মোদী দিয়েছেন সেই কাজে সাহায্যের আশ্বাস। এখনো সম্পূর্ণ মন্ত্রিসভা গঠিত হয়নি, কাকে কি দায়িত্ব দেওয়া হবে তা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে। এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী তো বটেই, এই রাজ্য থেকেও যারা এখানে বাংলার নির্বাচন পরিচালনার দায়িত্বে এসেছিলেন, যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক আছেন, তারাও এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন, একটু সময় লাগবে। হতে পারে মুখ্যমন্ত্রী তার পছন্দের কোনো তালিকা দিয়েছেন, হতে পারে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কোনো তালিকা দিয়েছেন, কিন্তু সেটাই চূড়ান্ত হবে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, জঙ্গলমহল সর্বত্র বিজেপি ভালো ফল করেছে। তাই সব জায়গার প্রতিনিধিত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এ নিয়ে একটু আলোচনাও হয়েছে। সবার প্রতিনিধিত্ব থাকবে এখানে, নানা রকম ভাগ আছে সামাজিক, তাদের প্রতিনিধিত্ব থাকবে। অমিত শাহ, মোদী নিজেরা এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন, তাই সিদ্ধান্ত জানতে আরও একটু সময় লাগবে, তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। 4 জন মন্ত্রী আর মুখ্যমন্ত্রী মাত্র 2 সপ্তাহে যা করে দিয়েছেন, তারপর তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র বদলে গেছে, আরো বদলে যাবে। শুভেন্দু অধিকারী অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিতে পারছেন এবং পারেন, এবং সেগুলো কার্যকর করতে পারছেন। তাই পুরনো রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক ব্যবস্থা খোলনলচে বদলে যাবে আগামী 15 দিন। সম্পূর্ণ নিশ্চিত না হয়েও আমি বলছি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকার এখন পশ্চিমবঙ্গে যে চূড়ান্ত পরিবর্তন আনার লক্ষ্যে এগোচ্ছে, তার আড়ালে আরও একটা বড় লক্ষ্য থাকতে পারে। এবং আমার কাছে যা খবর, সেরকমই একটা বড় লক্ষ্য নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি বাংলাদেশ নিয়েও বড় পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার। শেষে একটা কথা, ইউটিউব এই চ্যানেলের মেম্বারশিপ সুবিধা চালু করেছে। পিনাক্কি বলছেন পাশে যারা দাঁড়াতে চান তারা মেম্বারশিপ নিতে পারেন। ইতিমধ্যেই অনেকেই মেম্বারশিপ নিয়েছেন। এই মেম্বার সংখ্যা আরেকটু বাড়লেই তাদের জন্য বিশেষ উপহার, সুবিধাও অপেক্ষা করছে। নিশ্চয়ই সেগুলো পাবেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন।